শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক আবারও জটিলতার মধ্যে যখন পড়েছে, বাংলাদেশ কড়া কড়া বার্তা দিচ্ছে এবং সেই কড়া বার্তা নিয়ে পৃথিবীব্যাপী বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে। এমনকি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়ান টেলিভিশন পর্যন্ত এটা নিয়ে যখন খবর করছে, রয়টার্সের মতো এপির মতো সংবাদ মাধ্যম তো আছেই, বিশ্ববরেণ্য সংবাদ মাধ্যম। একটি দেশের রাশিয়ার মানে রাষ্ট্রীয় টেলিভিশনের কি প্রয়োজন বাংলাদেশের নিউজ করা, কিন্তু নিউজ ভ্যালুটা এতটাই গুরুত্বপূর্ণ তাদের কাছে মনে হয়েছে যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন, তার প্রেক্ষাপটে বাংলাদেশের যে বক্তব্য, সেই বক্তব্য এতটাই স্ট্রং, এতটাই হুমকির মতো, সেটা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন পর্যন্ত গুরুত্ব যখন দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি বড় খবর সামনে এসেছে। এবং এই খবরটা একটা দুইটা বাংলাদেশি গণমাধ্যম দিচ্ছে, সাথে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজও খবরটা দিচ্ছে। খবরটা বেশ বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের ঢাকায় নিযুক্ত যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি বৈঠক করতে চলেছেন এবং সেই ঘটনাটা ঘটছে আগামী 2 দিন পরে। চলুন একটু এই ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করি যে এই ব্যাপারে কি বলা হচ্ছে এবং এই বৈঠকে কোন কোন বিষয় অগ্রাধিকার পেতে পারে। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক যে আবার প্রশ্নের মুখে পড়েছে, সেটার কোনো সমাধান হবে কিনা। থাকবেন দর্শক, বলছিলাম ভারতের সঙ্গে সাম্প্রতিক ইস্যুতে, বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হবে কিনা সেই প্রশ্ন যখন তৈরি হয়েছে, সেরকম মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকটা হবে আগামী 10 আগস্ট। এই বৈঠকটাকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনা মানে পজিটিভ নেগেটিভ সব কিছুই রয়েছে, কারণ বর্তমানে বাংলাদেশের যে প্রেস রিলিজ ভারতের ব্যাপারে, বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানটা বিশ্বব্যাপী আলোচনা চলছে নানাভাবে। বিশ্বের প্রায় সমস্ত গণমাধ্যমে এটা বড় খবর হয়েছে। সেরকম প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট নিউজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, ইন্ডিয়ান envoy to Bangladesh, Dinesh Trivedi to meet PM Tariq Rahman on August 10. অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতাকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্কে অবনতি সত্ত্বেও বাংলাদেশ জ্বালানি খাতের 25টি ক্ষেত্রে ভারতের সহায়তা চেয়েছে, এই খবরও দিচ্ছে এই গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা বলছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 জুলাইয়ের প্রকাশ্য মন্তব্যের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কে কিছুটা কূটনৈতিক তিক্ততা থাকলেও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। নর্থ ইস্ট নিউজকে এই তথ্য জানিয়ে বাংলাদেশ সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে, ভারতীয় হাইকমিশনার আগামী 10 আগস্ট তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারেক রহমান ভারত সফরের একটি নির্দিষ্ট তারিখ নিয়ে ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের 12-13 যে ব্রিক্সের সম্মেলন ভারতে, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। সেটা নিয়ে এক ধরনের জল খোলা হয়েছে। সেই আমন্ত্রণপত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সম্বোধন না করে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে সম্বোধন করা হয়েছে। সেই কারণে বাংলাদেশ এই বৈঠকে যেতে চায় না, এরকম আলোচনা উঠেছে। সেই ব্যাপারটা নিয়েও এখানে আলোচনা হবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য ভারতীয় হাইকমিশনারের অনুরোধটি 1 জুলাই থেকে অমীমাংসিত ছিল, সেটা এবার মীমাংসিত হচ্ছে, এমনটা তথ্য আসছে। সূত্রগুলো বলছে, ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিবৃতির আকারে হাসিনার প্রকাশ্য মন্তব্যগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিরক্তিকর বিষয় হলেও সহযোগিতামূলক সম্পর্কের অন্যান্য দিক দৃঢ় হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। এই লক্ষ্যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে তার কার্যালয়ে 2 ঘণ্টা ব্যাপী মিটিং করেছেন। বাংলাদেশ সরকারি সূত্র জানাচ্ছে যে সে দেশে আসন্ন জ্বালানি সংকট মোকাবেলায় ঢাকা নয়াদিল্লির কাছে বার্ষিক 2 লাখ টন ডিজেল সরবরাহের দাবি জানিয়েছে।
যখন সম্পর্কের অবনতি একদিকে মনে হচ্ছে, আর একদিকে আমাদের মন্ত্রীও কিন্তু বলেছেন যে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানি করার কথা জানানো হয়েছে এবং সেটা আসবে এরকম আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশের জ্বালানি খাতের 25টি ক্ষেত্রে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ, এটাও বলা হচ্ছে এই নিউজে। এই সহায়তার একটি বড় অংশ হলো পাওয়ার গ্রিড প্রযুক্তি হস্তান্তর, স্মার্ট গ্রিড সরবরাহ এবং বিদ্যুৎ খাতের কর্মীদের প্রশিক্ষণ। সূত্রগুলো বলছে দীনেশ ত্রিবেদী জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। আসন্ন বৈঠকটি বাড়তি তাৎপর্য বহন করে, কারণ চলতি বছরের শুরুতে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এটিই হবে ত্রিবেদী এবং তারেক রহমানের প্রথম বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর দুই প্রতিবেশী দেশের নতুন করে কূটনৈতিক সম্পৃক্ততার প্রেক্ষাপট তৈরি হতে পারে। ভারত বাংলাদেশের বৃহত্তম আঞ্চলিক বাণিজ্যিক অংশীদার এবং বিদ্যুৎ, পেট্রোলিয়াম পণ্য এবং অন্যান্য জ্বালানি সংযোগের একটি প্রধান সরবরাহকারী হিসেবে রয়েছে। এই সাম্প্রতিক মতপার্থক্য সত্ত্বেও এই বৈঠকটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এখন এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে দুটো ব্যাপার, একটা হচ্ছে ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা সেই ব্যাপারে আলোচনা হতে পারে, এবং জ্বালানি খাতে যে চলমান রাজনীতি মানে আলোচনা, সেই আলোচনার একটা বড় আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে হতে পারে। ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি সহযোগিতা বাংলাদেশ চেয়েছে, এই ব্যাপারে আমরা আগেই জেনেছি। কিন্তু এই যে সহযোগিতা চাওয়া একদিকে, আর একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজের কঠিন ভাষা এতটাই কঠিন, আপনারা মানে রাশিয়ান টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর নিয়ে তো আমরা আলোচনা করেছি। রাশিয়ান টেলিভিশন, একটা দেশের রাষ্ট্রীয় টেলিভিশন, তারা কি বলছে দেখুন, বাংলাদেশ ব্লাস্ট ইন্ডিয়া ওভার এক্সপিএমস মিডিয়া অ্যাড্রেস। মানে এই শিরোনামটা কিন্তু অনেক বড় শিরোনাম, বাংলাদেশ ব্লাস্ট ইন্ডিয়া। এই শিরোনাম যখন রাশিয়ান টেলিভিশন করছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ ধরনের কঠিন শব্দ প্রয়োগ করছে এই নিউজে, তখন এক ধরনের চিন্তা তো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তেই পারে যে বাংলাদেশ কি ভারতকে এক ধরনের হুমকি দিচ্ছে, বাংলাদেশ ভারতের সম্পর্ক কি নষ্ট হয়ে গেল, এই সম্পর্ক কি শত্রুতার পর্যায়ে চলে যাবে কিনা। এমনি তো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেন্দ্রিক ভারতের এক ধরনের উদ্বেগ রয়েছে। এরপরে শেখ হাসিনাকে কেন্দ্র করে যদি সম্পর্ক আরও খারাপ হয়, তাহলে নিশ্চয়ই সেটা ভালো কিছু হবে না, দুই দেশের জন্যই খারাপ। কারণ বাংলাদেশে রাজনীতিতে স্থিতিশীলতা না থাকলে ভারতের সেটা বিপদ, আবার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক না থাকলে সেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই মানে ভালো কোনো খবর না, সেটা বাংলাদেশের জন্যও বিপদ। সুতরাং দুই পক্ষেরই এই ব্যাপারে ইন্টারেস্ট থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্টারেস্টটা কার বেশি থাকবে, ভারতের বেশি নাকি বাংলাদেশের বেশি? অবভিয়াসলি ইন্টারেস্টটা বাংলাদেশের বেশি থাকবে। বাংলাদেশ সেটা কূটনৈতিক কৌশলের কারণে প্রকাশ করুক আর না করুক, কূটনৈতিক কৌশলে হয়তো বলবে যে আমরা উইন উইন সিচুয়েশনে থাকতে চাই, কিন্তু ইন্টারেস্টটা যে আমাদের বেশি, এটা স্বীকার আমি করি আর না করি, এটা দিবালোকের মতো সত্য ব্যাপার। সুতরাং সেই ক্ষেত্রে আমি কোন শব্দ চয়ন করব, কোন শব্দ চয়ন করব না, সেই ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হওয়া যেমন মানে প্রয়োজন, তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠকের ফলাফল সম্পর্কেও আমাদেরকে মানে ওয়েট করতে হবে যে ফলাফলটা কি আসে। সেখানে নিশ্চিত করে শেখ হাসিনা ইস্যুও আলোচনায় আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আলোচনায় আসবে। বাংলাদেশ কি বলবে যে শেখ হাসিনাকে পুরোপুরি স্টপ করে দিতে হবে, নতুবা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, এরকম অবস্থান দেখানোর মতো বাস্তবিক যে অবস্থা বাংলাদেশের দেশ হিসেবে, সেরকম আস্থা কিংবা সেরকম অবস্থান কি আমরা তৈরি করতে পেরেছি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনার যে দিল্লির প্রেস কনফারেন্স বলা হয় বা প্রেস কনফারেন্সের কাছাকাছি যে ইন্টারেকশন সাংবাদিকদের সাথে, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের ক্লাব যেটা দিল্লিতে, সেইটার সাথে এটা যে তোলপাড় তুলেছে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই। এবং বাংলাদেশ সরকার, সরকারি দল তাদেরকে চিন্তিত করেছে। শেখ হাসিনা সবচেয়ে বড় যে কাজটা অর্জনটা করেছে এই প্রেস কনফারেন্স, সেটা হলো বিশ্ব সংবাদ মাধ্যমে শেখ হাসিনা একটা জায়গা করে দিয়েছে। এবং আমি জানি না যে ওই ইউনূসের প্রেস সচিব ছিল না শফিকুল আলম এখন আবার বলে বসে কিনা যে রয়টার্স একটা ভুয়া চটিমার্কা একটা সংবাদ মাধ্যম, বলতেও পারে। কারণ রয়টার্সের মতন সংবাদ মাধ্যম ওই প্রোগ্রামটা সরাসরি সম্প্রচার করেছে এবং তাদের
ওয়েবসাইটে সংবাদ প্রচার করেছে। এর বাইরেও বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদ মাধ্যম সহ ভারতের সংবাদ মাধ্যম অনুষ্ঠানটা সাংঘাতিকভাবে কভার করেছে। আর আমাদের দেশে যেহেতু ট্রাইব্যুনাল নিষেধ আছে, প্লাস সরকারও বারবার মনে করিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা কোনো সংবাদ প্রচার করা যাবে না, ফলে আমরাও সেটা করিনি এবং বাংলাদেশে স্বাভাবিকভাবে কোনো মেইন স্ট্রিম মিডিয়াও সেটা নিয়ে কোনো সংবাদ প্রচার করেনি। কিন্তু বাংলাদেশ সরকারের ভেতরে এবং দেশের ভেতরে কিছু ঘটনা ওইটাকে কিন্তু একটা অটো কাভারেজ এনে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, সাকিব আল হাসানের যে বাড়িটা পুরানো হলো, এই বাড়িটা পুরানোর ঘটনাটা বাংলাদেশের সমস্ত পত্রিকা, ইভেন প্রথম আলোর মতো পত্রিকা, তারা হেডলাইন করেছে তাদের অনলাইন পোর্টালে, এবং এই হেডলাইনের ভেতর দিয়েই তারা প্রতিটা ওই সাকিব আল হাসানের বাড়ির ঘটনার নিউজের মধ্যে দিয়ে বলে দিয়েছে যে দিল্লিতে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান ছিল, এইটার প্রতিক্রিয়াতেই হয়তো সাকিব আল হাসানের বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আরো যা যা ঘটেছে, ওই প্রেস কনফারেন্স হওয়ার পরপরই বাংলাদেশ সরকার খুবই দ্রুততার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ ছেড়েছে, এবং সেই প্রেস রিলিজে তারা ইন্ডিয়াকে দোষারোপ করেছে। যদিও ইন্ডিয়া আগে ভাগেই বলে বসেছে যে ভাই আমাদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা একটা বেসরকারি উদ্যোগের অনুষ্ঠান, এটা নিয়ে আমরা কিছু করবো না, এবং তারা করেও নাই। কিন্তু এই যে আমাদের দেশের রিয়াকশন, সাকিব আল হাসানের বাড়ি ভাঙা, মন্ত্রীদের কথা বলা, এইসবের মধ্যে দিয়েই আলটিমেটলি আপনার এই শেখ হাসিনার এই প্রোগ্রামটা একটা প্রচারণা পেয়ে গেছে, যেটা পরে আর টেকেল দেওয়া যায়নি। এবং এই যে ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করা হলো, ভারতকে ক্ষোভ জানানো হলো, এই ঘটনা নিয়ে হয়তোবা ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা এমন আলোচনা উঠেছে। এই যে ভারতের সাথে একটা দূরত্ব ব্যাপার, এবং সরকার একরকম ভারতকে দোষারোপ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত কেন শেখ হাসিনাকে এই সুযোগটা দিল, এটা প্রশ্ন তুলেছে, বিএনপি অবাক হয়েছে। তো ভারতের সাথে এই যে রেষারেষি, এই রেষারেষির মধ্যে সরকারের সময়টা আরো তীব্র ছিল, প্রচন্ড তীব্র ছিল, কিন্তু এখন একটা চাপা ছাই চাপা আগুন বলে না, এরকম একটা ছাই চাপা আগুন মতো এখনো রয়ে গেছে। কিন্তু বিপদে পড়লে, আপদে বিপদে ভারতকে যে প্রয়োজন, এইটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সামনে যে খবরটা আছে দেখেন, খবরটায় বলা হচ্ছে, এই যে আমার সামনে এই খবরটা, যে পাইপলাইনে, ইত্তেফাক বলছে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছি। জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মহেশখালী ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। বৃহস্পতিবার 6 আগস্ট সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। যাক, একটা অন্তত সুখবর আমরা পেলাম। গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়দিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ন্যূনতম 2 থেকে 3 দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে সরবরাহের যে অবস্থা ছিল ঠিক তেমনটাই ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন। গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন মন্ত্রী। বলেন গ্যাস না থাকলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন এই পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিদ্যুৎ বিল নিয়ে ভুতুড়ে অভিযোগের বিষয়ে তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা প্রকৃত বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসে না। তিনি জানান জুন মাস থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। আবার মার্চের তুলনায় জুনে তাপমাত্রা কম থাকলেও অনেক গ্রাহকের ব্যবহার বেড়ে গিয়েছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের শেষে মন্ত্রী জানান বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল আমদানির অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ ভারত থেকে বিদ্যুৎ জ্বালানি আনতে কোনো সমস্যা নাই, বিপদে পড়লে ভারতের কাছে সহযোগিতা চাওয়া যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভারত ভ্রমণে অথবা ভারতের সাথে স্বাভাবিক আন্তরিক সম্পর্ক রাখতে গিয়ে কোথায় যেন মাথায়
বাজ ভেঙে পড়ে। এই যে ভারত বিরোধীরা বাংলাদেশে ফাটায় ফেলে, ওই যে ব্যারিস্টার শাহরিয়ার, তারপরে কি একজন আছে না, কর্নেল হাসিবুর রহমান বোধহয়, এই লোকগুলা যে ভারতে কথায় কথায় ভারতে ছিঁড়ে ফেলে। ওই দিন দেখলাম দিনেশ টিভিতে এই হাসিবুর রহমান যা ইচ্ছা তাই বলতেছে। দিনেশ ত্রিবেদী একটা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের, হ্যাঁ, তুমি তোমার রাষ্ট্রপতির বেতন দেওয়া হইলো, আমরা ওইভাবে বিবেচনা করবো, পারলে দিনেশ ত্রিবেদীর ঘাট ধরে আর কি বের করে দেয়। তো এই লোকগুলো এখন কই? এই লোকগুলোর কাছে যদি এখন জানতে চাই যে বিপদে পড়ছো, একটু তেলটা পাকিস্তান থেকে আনো না জাহাজ বইরা, পাকিস্তান তোমাদেরকে কিছু তেল দেখ, তারা তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে সেদিন একটি মজার ঘটনা ঘটে গিয়েছে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এমন একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে, সে র্যাশ এখনো বাংলাদেশে কাটেনি। বাংলাদেশের মানুষ কেউ হাসতেছে, কেউ ব্যাপারটাকে নর্মাল হিসেবে নিচ্ছে। ঘটনাটা কি আপনারা সকলে অবগত আছেন, আমি তারপরও বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা বিষয়টা শোনার পরে আরো অনেক বেশি মজা পাবেন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ সেই বিষয়ের পর আমি এই ভিডিওতে আলোচনা করব। সেই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, 5 আগস্টের আগে থেকে সারা বাংলাদেশ জুড়ে বর্তমান বিএনপি সরকার প্রচার প্রচারণা করেছে বাংলাদেশের কোনো জনগণ শেখ হাসিনার এই বক্তব্য শুনবেন না এবং বাংলাদেশের কোনো মিডিয়া শেখ হাসিনার 5 আগস্টের বক্তব্য প্রচার করবেন না। যদি বাংলাদেশের কোনো মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচার করে তাহলে সেই মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, একেবারেই সরকারের পক্ষ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল। তারেক জিয়ার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি এই বিষয়টা ক্লিয়ার করেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি 5 আগস্ট যখন শেখ হাসিনা বক্তব্য দিতে আসলেন, সবার আগেই সেখানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া লাইভটাতে উপস্থিত হয়ে বসে আছেন। শুধু তারেক জিয়া নয়, সোহেল তাজ, আরো যারা অ্যান্টি আওয়ামী লীগের নতুন করে তৈরি হয়েছে তাদের মধ্যে অনেকে শেখ হাসিনা সেই লাইভ বক্তব্যটি দেখছিল। আমরা তখন একেবারেই লাইভে দেখতে পাচ্ছিলাম। তার মানে কি বুঝতে পেরেছেন? মেইন কাহিনী হচ্ছে তারা জনগণকে শেখ হাসিনা লাইভ দেখতে মানা করবে, মিডিয়াকে প্রচার করতে মানা করবে, কিন্তু তারা নিজেরাই গিয়ে শেখ হাসিনার লাইভ দেখবে। এটা হচ্ছে বাস্তবতা। সেদিন যদি এই ঘটনাগুলো না ঘটতো তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ বুঝতে পারতো না তারা কত বড় বাটপারি করে বাংলাদেশের জনগণের সাথে। তারা নিজেরা সকল কিছু করবে, তারা নিজেরা সকল অপরাধ করবে, কিন্তু দোষ শুধু জনগণের হবে। এটাই হচ্ছে বাস্তবতা। বর্তমানে এগুলোই চলতেছে। ক্ষমতা যার, রাজ্য তার। জনগণ কোনো কিছুই করতে পারবে না তাদের অর্ডারের বাইরে, কিন্তু তারা সকল কিছুই করবে তাদের মন মর্জি মতো। এটাই হচ্ছে রিয়েলিটি। আর সবচেয়ে মজার কাহিনী হচ্ছে শেখ হাসিনার 5 আগস্টের বক্তব্য সারা বিশ্বে প্রায় 5 কোটির উপরে মানুষ দেখেছে। বর্তমান বিএনপি সরকার এত কূটনীতিক বার্তা দিয়েও আন্তর্জাতিক মহলকে কোনো লাভ হয়নি। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার লাইভ বক্তব্য শোনা থেকে বিরত রাখতে পারেনি, বরং তারাও বাধ্য হয়ে নিজেরাও দেখেছে যে শেখ হাসিনা কি বলে। এটাই হচ্ছে শেখের বেটির পাওয়ার। আমি সবসময় বলি না, শেখ হাসিনা নিজে শুধু ব্র্যান্ড না, তিনি বাংলাদেশের রাজনীতিতে ব্র্যান্ড তৈরি করেন। এটা একেবারেই 5 আগস্টের বক্তব্যে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছে। বিএনপি সরকার যতই চেষ্টা করুক বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের থেকে দূরে রাখতে কখনোই পারবে না। বর্তমান বিএনপি সরকার যতই চেষ্টা করুক শেখ হাসিনার বক্তব্য যেদিন দিবে সেদিন মিডিয়াকে প্রেসার ক্রিয়েট করে প্রচারণা বন্ধ রাখতে সেটাও পারবে না। আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা অনেক বেশি। হয়তোবা 5 আগস্ট মেটিকুলাস ডিজাইনের কারণে আমেরিকার সহায়তায় শেখ হাসিনার পতন হয়েছে। যদি আমেরিকার সিআইএ সহায়তা না করতো এই আন্দোলন চাঙ্গ হতো না, কোনোভাবেই সেনাবাহিনী পল্টে নেওয়ার কোনো স্কোপ ছিল না, শেখ হাসিনারও পতন হতো না, আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকতো এবং সত্যি সত্যি আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করত। এটা হচ্ছে বাস্তব কথা। আওয়ামী লীগের কিছু ভুলের কারণে
এত বড় একটি পতন ফেস করতে হয়েছে 5 আগস্ট আওয়ামী লীগকে। আমেরিকা ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে গিয়েছে, কারণ বাংলাদেশের কিছু রাজাকারের নাতিপুতিরা আমেরিকার সাথে যুক্ত হয়েছে ক্ষমতার মোহে। কিন্তু কি লাভ হয়েছে? 5 আগস্টের পরে আমাদের সার্বভৌমত্বের হুমকি হলো, আমেরিকার হাতে বাংলাদেশটা তুলে দেয়া হলো, দেশ বিরোধী চুক্তি করা হলো, বাংলাদেশের আগে যা জিডিপি ছিল সেটাও কমে গেল। যেখানে আমরা মধ্যম আয়ের দেশ হওয়ার কথা, আমরা সেটা তো হতেই পারলাম না। এখন গরিব দেশের তালিকায় আমরা চলে যাচ্ছি। নিজেদের বাসটা পিছন দিয়ে আমরা বাঙালিরা নিজেরাই মেরে দিয়েছি। আর এখন হাই উতাস করে বলছি আমরা আগেই ভালো ছিলাম। এখন হাই উতাস করে বলছি আমরা শেখ হাসিনাকে দেশে ফিরে আনবো। এখন হাই উতাস করে বলছি এরা হচ্ছে রাজাকারের নাতিপুতি। আরে ভাই, আমেরিকার সাথে ষড়যন্ত্র পা বাড়ানোর আগে এগুলো কি আপনাদের মনে ছিল না? আপনারা নিজের পাশায় নিজে আঙ্গুল দিয়ে পরে আফসোস কেন করেন? সে কারণেই তো মনীষীরা বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন এমন ভাবে ভুলটা করেছেন, এখন পস্তাচ্ছেন। এখন বলতেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা না হয়, বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স ধ্বংস হয়ে যাবে। আর রাজনৈতিক ব্যালেন্স যদি এভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে একতরফা রাজনীতি চলবে। আর একতরফা যদি বাংলাদেশের রাজনীতি চলে, সন্ত্রাসের অভয়ারণ্য হিসাবে সারা বাংলাদেশ গড়ে উঠবে। অলরেডি গড়ে উঠেছে। 2 বছর আওয়ামী লীগের রাজনীতি অ্যাবসেন্স আছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে অনুপস্থিত থাকার কারণে সারা বাংলাদেশে একতরফা রাজনীতি চলছে। সন্ত্রাসীরা কোনো ভয় পাচ্ছে না, পুলিশে উল্টা সন্ত্রাসীদের ভয় পাচ্ছে। সন্ত্রাসীরা সকলেই জামাত, বিএনপি এবং এনসিপির নেতা কর্মী। তারা দেদারসে নিজেরা নিজেদের কর্মীদেরকে মারছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে আনে মারছে, চাঁদাদাবি করছে, সাধারণ জনগণকে মারছে। তারা মনে করছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, আমরা এককভাবে আজীবন ক্ষমতায় থাকবো, আমরা যা ইচ্ছা করতে পারবো, পুলিশও আমাদেরকে ভয় পায়। জনগণ এ সকল কিছু বুঝতে পেরে এখন পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে যাতে আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা করে এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, সেই লক্ষ্যে শেখ হাসিনা যাতে কাজ করে। এখন আপনারা শুধু চাইলেই হবে না, আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে রাজপথে নামতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার সচল করার জন্য। তা না হলে তারেক জিয়া আপনাদেরকে যে সকল কাজ করতে মানা করবে, সে সকল কাজ এই 5 আগস্টের ঘটনার মতো তিনি নিজেই করবে। আপনাদেরকে বলবে আপনারা কেউ লাইভে যুক্ত হবেন না, শেখ হাসিনার বক্তব্য শুনবেন না, মিডিয়াকেও প্রেশার ক্রিয়েট করবে, আপনারা প্রচার করবেন না, কিন্তু তিনি নিজে গিয়ে লাইভ দেখবে, ওনার নেতা কর্মীরা গিয়ে লাইভ দেখবে এবং সোহেল তাজের মতো বডি সোহেলরাও লাইভ দেখবে। মানে অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দলের নেতারা আছে সকলেই শেখ হাসিনার বক্তব্য শুনবে, কিন্তু জনগণ শুনতে পারবে না, মিডিয়া প্রচার করতে পারবে না। এগুলো হচ্ছে এক ধরনের মস্কারি জনগণের সাথে। তো এভাবেই করে সকল কিছুতেই বিএনপি, জামাত, এনসিপি 5 আগস্টের পরবর্তী সময় থেকে জনগণের সাথে মস্কারি করে আসছে। আওয়ামী লীগকে কোণঠাসা রেখে তারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, আপনারা কিছুই বলতে পারবেন না। আর শুধু আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রাম করে ফিরে আসার চেষ্টা করবে, তারা আওয়ামী লীগকে ট্যাগ লাগাবে, তারা গণহত্যাকারী, তারা লুটপাটকারী, তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই সকল কথাবার্তা। কিন্তু তারা যে 2 বছর আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলের থেকেও বেশি টাকা বিদেশে পাচার করেছে, খুন করছে, লুটপাট করছে, সে সকল বিষয় তারা নিজেরা বলে যাবে। মানে জনগণকে আইওয়াশ করার চেষ্টা করবে। আরে ভাই, বাংলাদেশের জনগণ এখন আর চোদু না। বাংলাদেশের জনগণ ইতিহাস এখন গুগলে সার্চ করলেই পেয়ে যায় যে 2001 থেকে 2006 সালের শাসন আমল কেমন ছিল। 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা হামলা হয়েছে, পরপর 5 বার দুর্নীতিতে এই বিএনপি সরকার চ্যাম্পিয়ন হয়েছে। তো সে 5 বছরের দুর্নীতির তুলনায় 15 বছরের শেখ হাসিনার দুর্নীতি তো কিছুই না। এখন আবার সেই তারেক জিয়ার হাতেই বাংলাদেশ। তো তারা কিভাবে দেশটা চালাবে, কিভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়বে, বাংলাদেশের জনগণ কি বুঝে না? বাংলাদেশের জনগণ কি বারবার চোদু হবে? বাংলাদেশের জনগণ হাতে কি মোবাইল নেই? বাংলাদেশের জনগণের হাতে কি ইন্টারনেট নেই? সকল কিছুই আছে। বাংলাদেশের জনগণ এখন সকল কিছু ইন্টারনেটের বদলতে সকল ইতিহাস ক্লিয়ারলি জানতে পারছে। সো তারেক জিয়ার এই হাস্যকর কাণ্ডর কারণে বিএনপির 12টা তারেক জিয়া নিজেই নিজের পায়ে উড়াল মেরেই বুঝিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।